ফরিদপুরের সংসদীয় আসন বিন্যাস নিয়ে ক্ষোভ। ঢাকা খুলনা ও ফরিদপুর বরিশাল মহাসড়ক অবরোধ করেছে দুই ইউনিয়নের মানুষ, যান চলাচল বন্ধ। আমাদের এক বিন্দু রক্ত থাকাকালীনই আমরা নগরকান্দা যাব না। জাকসু নির্বাচনে অষ্টম দিনের মতো চলছে প্রচার। ডোপ টেস্টের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন প্রার্থীরা, প্রক্রিয়া সহজ করার আহ্বান। রোগীরা বঞ্চিত থাকলেও সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রায় 2.5 কোটি টাকার ওষুধ মেয়াদ উত্তীর্ণ। কুষ্টিয়া জেনারেল হাসপাতালে কয়েকটি রোগের টিকা সংকট। এই মুহূর্তে আমাদের যে অ্যান্টিভেনম সেটা কয়েকদিন আগে আমাদের কাছে কিছু দিয়েছে, তো আমরা সেটা রোগীদের দিচ্ছিও। রেবিস ভ্যাকসিনটা রবিবার আনতে যাবে, আমরা তো ঢাকার সাথে যোগাযোগ করে দেয়, আমরা রবিবারে টাইম পেয়েছি আনার জন্য। সংবাদ সারা দেশে আমন্ত্রণ। আপনাদের সাথে আছি মাসুম রাব্বি। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার জানাবো বিস্তারিত। ফরিদপুরের সংসদীয় 4 আসন থেকে ভাঙ্গা উপজেলার আলগী ও হামেরদী ইউনিয়নকে 2 আসনের অন্তর্ভুক্ত করার প্রতিবাদে ঢাকা খুলনা ও ফরিদপুর বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন 2 ইউনিয়নের বাসিন্দারা। অবরোধের কারণে বন্ধ রয়েছে 2টি রুটের 21 জেলার যান চলাচল। সকালে মহাসড়কের মনসুরাবাদ ও হামেরদী বাস স্ট্যান্ড এলাকায় অবস্থান নেয় স্থানীয়রা। এ সময় তারা বলেন, গতকাল সংসদীয় আসনের সীমানা চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন। সেখানে ফরিদপুর 4 আসনের অন্তর্ভুক্ত ভাঙ্গা উপজেলার হামেরদী ও আলগী ইউনিয়নকে ফরিদপুর 2 আসনের অন্তর্ভুক্ত করা হয়েছে। দ্রুত এই সিদ্ধান্ত প্রত্যাহার করে হামেরদী আলগী ইউনিয়নকে পুনরায় ফরিদপুর 4 আসনের অন্তর্ভুক্ত করার দাবি জানান বিক্ষোভকারীরা। দাবি মেনে নেওয়া না হলে আরো কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। আমাদের এক বিন্দু রক্ত থাকাকালীনই আমরা নগরকান্দা যাব না। কক্সবাজারের বাকখালী নদীর নুনিয়াছড়া ও 6 নম্বর ঘাট এলাকায় উচ্ছেদ আতঙ্কে শহরের প্রধান সড়কের পাশাপাশি বিমানবন্দর সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন স্থানীয়রা। সকাল 9টায় বিমানবন্দর সড়কে অবস্থান নিয়ে গাছ ফেলে ও টায়ার জ্বালিয়ে বিক্ষোভ শুরু করে স্থানীয়রা। এক পর্যায়ে প্রধান সড়ক অবরোধ করে তারা। এ সময় পুরোপুরি বন্ধ হয়ে যায় যান চলাচল। বিক্ষোভকারীরা অভিযোগ করেন, নদীর সীমানা নির্ধারণ না করে বিআইডব্লিউটিএ উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে। পরে পুনরায় পরিমাপ করে এরপর উচ্ছেদের দাবি জানান তারা। পরে কক্সবাজার 3 আসনের সাবেক এমপি সমস্যা সমাধানের আশ্বাস দিলে 2 ঘন্টা পর অবরোধ তুলে নেন স্থানীয়রা। এদিকে বুধবার উচ্ছেদ অভিযানে বাধা দেয়ায় 11 জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত 400 জনের বিরুদ্ধে মামলা করেছে বিআইডব্লিউটিএ। আমরা এতগুলো মানুষ যাবো কোথায়? আমরা এতগুলো মানুষ থাকবো কোথায়? এই দেশে যদি রোহিঙ্গা দেশে বসবাস করতে পারে, আমরা কি রোহিঙ্গা ছিই অদম? আমরা তো আইনের বাইরে না, কিন্তু এটা দেখা যাচ্ছে যে আইনের বাইরে গিয়ে উচ্ছেদ অভিযান পরিচালনা করছে। তাদের উচিত ছিল আগে নদীর জরিপ ঠিক করার পর উচ্ছেদ করা। এ বিষয়ে আরো জানবো, যুক্ত হচ্ছেন সহকর্মী এহসান আল কুতুবি। এহসান, বর্তমানে সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন? উচ্ছেদ অভিযান নিয়ে বিআইডব্লিউটির পক্ষ থেকে কি বলা হচ্ছে? হ্যাঁ রাবি, প্রথমত বিষয় হচ্ছে বিআইডব্লিউটি এর পক্ষ থেকে আমরা কোনো বক্তব্য পাইনি। তাদের সাথে আমরা চেষ্টা করেছিলাম কথা বলতে, কিন্তু তারা এই ব্যাপারে কোনো ধরনের উত্তর দেয়নি বা অভিযান কালকে চালাবে কিনা বা তাদের পরবর্তী কী অবস্থা সেটা নিয়ে তারা কোনো কথা বলেনি। এবং আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে কক্সবাজারের বিমানবন্দর সড়কের মুখ, অর্থাৎ এটা হচ্ছে ত্রিমুখী একটা সড়ক। এখান থেকে বিমানবন্দরে যায় এবং আবার হচ্ছে কক্সবাজার শহরে ঢুকে, আবার হচ্ছে
কলাতলের দিকেও যায়। তো এই জায়গায় কিন্তু সর্বশেষ পরিস্থিতির কথা যদি বলি, এই জায়গায় এসে কিন্তু সবাই জড়ো হয় যাতে কোনো দিক থেকে গাড়ি উচ্ছেদ অভিযানের যে গাড়ি এক্সকেভেটর আছে সেগুলো যাতে কোনোভাবেই নুনিয়াছড়া এবং 6 নম্বর ঘাটের দিকে যেতে না পারে, সেজন্য এখানেই কিন্তু তারা অবস্থান নিয়েছিল। পরবর্তীতে প্রথমেই তারা 6 নম্বর ঘাট এলাকায় ব্যারিকেড সৃষ্টি করে, পরে তারা সবাই এখানে বিক্ষুব্ধ জনতা এখানে এসে অবস্থান নেয় এবং টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করতে থাকে। এবং এই এলাকায় পরে আবার যুক্ত হচ্ছে পেশকার পাড়ার মানুষ, যারা গত পরশুদিন অভিযানে বাধা দিয়েছিল, তারাও বিক্ষুব্ধ। প্রায় কয়েকশো মানুষ এখানে এসে জড়ো হয় এবং পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এবং ওই অবস্থায় কিন্তু সেনাবাহিনীর প্রচুর পরিমাণে সেনাবাহিনী ছিল। তারা সেনাবাহিনীর লোকজন গাড়ি নিয়ে কিন্তু সেনাবাহিনীর সদস্যরা গাড়ি নিয়ে কোনোভাবেই সামনের দিকে আগাতে পারেনি। তাদের স্থানীয়দের বাধার মুখে তারাও ফিরে যেতে বাধ্য হয়। এবং পরে আমরা দেখেছি বিআইডব্লিউটি এর যে পরিচালক এখানে আছেন, তিনিও কিন্তু স্থানীয়দের বাধার মুখে পরে তিনিও কিন্তু ফিরে যান। তিনি ফিরে যাওয়ার পরে পরিস্থিতি কিছুটা শান্ত হয় এবং তখনই আমরা দেখি যে স্থানীয় সংসদ সদস্য লুৎফর রহমান কাজল তিনি এসে তাদেরকে শান্ত করেন এবং তাদের যে দাবি সেটির সাথে তিনিও একত্রতা পোষণ করেন এবং জনগণের যে দাবি সেটি যেন মানা হয় সেটার জন্য তিনিও আহ্বান জানিয়েছেন বিআইডব্লিউটি এর প্রতি। এহসান, আপনাকে ধন্যবাদ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী কেন্দ্রীয় সংসদ জাকসুতে আজ চলছে 8ম দিনের মতো প্রচার। গণসংযোগে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রার্থীরা। এ বিষয়ে আরও জানবো, যুক্ত হচ্ছেন সহকর্মী হাসিবুল করিম বিজয়। বিজয়, সাপ্তাহিক ছুটির দিনে আজ প্রার্থীদের প্রচার প্রচারণা কেমন দেখছেন? শিক্ষার্থীরা কি বলছেন? রাব্বি, সাপ্তাহিক ছুটির দিনে প্রচার প্রচারণা কিছুটা ঢিলেঢালাভাবেই চলছে বলা চলে। তবে আমি ক্যাম্পাসে আসার পরে বিভিন্ন এলাকা ঘুরেছি, যেমনটি দেখতে পেয়েছি শহীদ মিনার, ট্রান্সপোর্ট, মুরাদ চত্বর, বটতলায় কিছু কিছু জায়গায় কিছু যারা প্রার্থীরা রয়েছেন তারা প্রচার প্রচারণা চালাচ্ছেন। এছাড়াও যদি বলি যে প্রার্থীদের মধ্যে যদি কিছুটা উৎকণ্ঠা কাজ করছে যে বিষয়টি নিয়ে সেটি হচ্ছে যে আচরণবিধিতে সভা সমাবেশ এবং মিছিল সংক্রান্ত বিধিনিষেধের কিছুটা বিধিনিষেধ রয়েছে এবং সেই বিধিনিষেধে কিন্তু সভা সমাবেশ মিছিল নিষিদ্ধ করা হয়েছে এবং অন্য একটি অংশে বলা হয়েছে নির্বাচন কমিশনের অনুমতি ছাড়া সর্বোচ্চ 25 জনের বেশি একসঙ্গে জমায়েত হওয়া যাবে না। তো এই বিষয়ে আমাদের প্রার্থীদের সাথে কথা হয়েছে। তারা বলছেন যে যারা ভোটার এবং প্রার্থী রয়েছেন তাদের মধ্যে যে একটি পারস্পরিক নির্বাচনী যে সম্পর্ক, সেই সম্পর্ক কিন্তু আসলে স্থাপন ওইভাবে হচ্ছে না এবং নির্বাচনী আমেজও কিন্তু তেমন আমরা দেখতে পাচ্ছি না। তবে তারা বলছেন যে তারা যদি আসলে তাদের যারা প্রার্থী ভোটার রয়েছেন তারা যাকে সমর্থন করছেন তারা যদি সেগুলো একটু আরও ভালোভাবে প্রচার করতে পারতো তাহলে তাদের জন্য আরেকটু নির্বাচনী আমেজটা আরেকটু বেশি ভালো হতো। এছাড়াও যদি বলি বিভিন্ন হলগুলোতে বিভিন্ন বোর্ডের ব্যবস্থা করা হয়েছে লিফলেট টাঙানোর জন্য। এছাড়া কোথাও কোনো ধরনের বাড়তি লিফলেট লাগানো যাবে না, অনেকে হাতেই লিফলেট প্রচার করছেন। তবে অনেকেই আবার অভিযোগ করছেন যে তারা আসলে যে লিফলেট রয়েছে, লিফলেটের যে বোর্ড রয়েছে সেই বোর্ডে অনেকে আবার জায়গাও পাচ্ছে না লিফলেট লাগাতে। তো সব কিছু মিলিয়ে জাকসু নির্বাচন যেহেতু আজকে সাপ্তাহিক ছুটির দিন কিছুটা ঢিলেঢালা, তবে নামাজের পরে বিকেলের দিকে এই নির্বাচনের প্রচারণা আরও কিছুটা বাড়বে এমনটাই ধারণা করা যাচ্ছে। রাব্বি, অনেক ধন্যবাদ বিজয়। অবশেষে জাকসু নির্বাচনের সব প্রার্থীকে ডোপ টেস্ট করানোর সিদ্ধান্ত নিয়েছে জাকসু নির্বাচন কমিশন। কমিশনের এমন সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন প্রার্থী ও সাধারণ শিক্ষার্থীরা। তবে বাস্তবায়ন প্রক্রিয়াটি সহজতর চান তারা। জাকসু নির্বাচনের প্রার্থীদের জন্য বাধ্যতামূলক ডোপ টেস্টের দাবিতে সবার প্রথম সরব হন ভিপি প্রার্থী রাব্বি হাসান। দাবির বাস্তবায়নে অন্বেষণও করেন তিনি। এরপর আরও বেশ কয়েকজন প্রার্থীসহ সাধারণ শিক্ষার্থীদের মাঝে বাধ্যতামূলক ডোপ টেস্টের বিষয়টি জোরালো হয়। প্রশাসন শুরু থেকে এটার কোনো উদ্যোগ নেয়নি। যখন একজন প্রার্থী সেটার জন্য অনশন করেন তো প্রশাসন তখন থেকে হচ্ছে এই বিষয়টা নিয়ে চিন্তাভাবনা করতেছেন। আসলে বিষয়গুলো নিয়ে হচ্ছে খুবই এর মধ্যে আছে, শঙ্কিতার মধ্যে আছে। একদিকে আমাদের নির্বাচনী প্রচারণা কাজে প্রশাসন বিভিন্নভাবে হচ্ছে ব্যাঘাত ঘটাইছেন। মাদকাসক্ত বা মাদকের সাথে জড়িত বা এই টাইপের কোনো ইস্যুতে তারা জড়িত এরকম কেউ আমাদের এরকম জাকসুর একটা নির্বাচনের অংশীদার হোক, আমরা এটা চাইবো না। মাদকাসক্ত বা মাদকের সাথে জড়িত বা এই টাইপের কোনো ইস্যুতে তারা জড়িত এরকম কেউ আমাদের এরকম জাকসুর একটা নির্বাচনের অংশীদার হোক, আমরা এটা চাইবো না।
এরপরই টনক নড়ে প্রশাসনের, সিদ্ধান্ত নেয় ডোপ টেস্ট বা মাদক পরীক্ষার। প্রশাসনের এমন সিদ্ধান্তকে স্বাগত জানালেও আরও আগেই এমন পদক্ষেপ নেওয়া যেত বলে মনে করেন অনেকেই। ডোপ টেস্টের সিদ্ধান্ত নিয়েছে একজন শিক্ষার্থী অনশন করেছিল তার দাবির প্রেক্ষিতে, এবং এটা অনেক দেরি হয়ে গেছে প্রশাসনের, খুব দ্রুতই আরো আগেই করা উচিত ছিল যদি যেহেতু করছে, কারণ নির্বাচন আমাদের খুব সন্নিকটে। এই প্রক্রিয়া যেন সহজতর হয় এবং প্রার্থীদের যেন কোনো ধরনের অসুবিধা না হয় সে বিষয়ে সকলের নজর রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। জাকসু নির্বাচনের দিন এগিয়ে এলেও কোথায় এবং কিভাবে প্রার্থীদের ডোপ টেস্ট নেওয়া হবে সে বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি। নির্বাচন কমিশন বলেন এ বিষয়ে দেখভাল করবেন বিশ্ববিদ্যালয় প্রশাসন। প্রার্থীদের সাথে মতবিনিময় যখন করি তখন তাদের সামগ্রিক দাবি ছিল যেন ডোপ টেস্ট করলে সকল প্রার্থীর করতে হয়। তো তাদের সেই সামগ্রিক মতামতের উপরে ভিত্তি করে আমরা নির্বাচন কমিশন ইতিমধ্যেই সিদ্ধান্ত নিয়েছি সকল প্রার্থীর ডোপ টেস্ট সম্পন্ন করা হবে নির্বাচনের আগে, এবং সেই প্রেক্ষিতে আমরা প্রশাসনকে ইতিমধ্যে চিঠিও দিয়ে দিয়েছি। দীর্ঘ ৩৩ বছর পর আসছে ১১ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসু নির্বাচন। মাহফুজুর রহমান নিপু, যমুনা নিউজ, সাভার। সংবাদ সারা দেশে এ পর্যায়ে একটা বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। প্রায় ২.৫ কোটি টাকার সরকারি ওষুধ নষ্ট হয়েছে সুনামগঞ্জ সদর হাসপাতালের স্টোরে, অথচ দরিদ্র রোগীরা ঠিকমতো পায় না ওষুধ। কোনোটি আগস্টে, কোনোটি মেয়াদ উত্তীর্ণ হয়েছে এপ্রিল মে মাসে। ২-১ বছর আগে মেয়াদ শেষ হয়েছে এমন ওষুধ রয়েছে স্টোরটিতে, তবে এ বিষয়ে কিছুই জানে না কর্তৃপক্ষ। অনুসন্ধান করতে গঠন করা হয়েছে তদন্ত কমিটি। হাওড়াঞ্চলের মানুষের ভরসার কেন্দ্র ২৫০ শয্যা বিশিষ্ট সুনামগঞ্জ সদর হাসপাতাল। হাসপাতালটি ২৫০ শয্যার হলেও প্রতিদিন গড়ে ভর্তি থাকেন ৪ থেকে ৫ শতাধিক রোগী। বহির্বিভাগে চিকিৎসা নেন আরও হাজারখানেক মানুষ। তবে পর্যাপ্ত ওষুধ না পাওয়া নিয়ে প্রায় সবারই অভিযোগ। ওষুধপত্র যা লাগে আমরা কিনেই আনি বাড়িতে। ওষুধ তো আমরা তারা টিকা লেখা দেয় এইখান থেকে দূরে জ্ঞান নাই, আর ওই সেলাইনটা মনে হয় খালি তারা দেয়। হাসপাতালের দুটি ভবনে থাকা স্টোর রুমে মেয়াদ শেষ হয়েছে প্রায় ২.৫ কোটি টাকার ওষুধের, যা বরাদ্দ ছিল সেবা নিতে আসা রোগীদের জন্য। কোনোটির ৬ মাস, আবার কোনোটি মেয়াদ উত্তীর্ণ হয়েছে বছর ২-১ আগেই। এদিকে ৫ মাস আগে হাসপাতালে যোগদান করলেও দায়িত্ব বুঝে পাননি স্টোর কিপার রূপম কুমার। তবে নিয়মিত মাসোহারা পাচ্ছেন তিনি। গত মার্চে যোগদান করছি, দায়িত্ব না পেলে তো আর আমি কিছু বলতে পারবো না, বা দায়িত্ব না পেলে তো একটা জায়গায় অ্যাক্সেস নেওয়াও যায়। এত টাকার ওষুধ নষ্ট হওয়ার পেছনে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি সচেতন মহলের। কিভাবে যে কেন ২.৫ কোটি টাকার ঔষধ নষ্ট হয়েছে আসলে এটা জানার বিষয় এবং তদন্ত করা দরকার। যে ঔষধ এক্সপায়ার হয়েছে সেখানে হাসপাতাল কর্তৃপক্ষ সুনামগঞ্জবাসীর অসহায় রোগীদের সাথে এখানে ডাকাতি করেছেন। ওষুধ কোথা থেকে এলো, কিভাবে নষ্ট হলো কিছুই জানে না হাসপাতাল কর্তৃপক্ষ। কারণ খুঁজে বের করতে তদন্ত কমিটি গঠনের কথা জানালেন আবাসিক চিকিৎসক। কমিটি করা হয়েছে, সেই কমিটি বসার পরে বলতে পারবেন যে আসলে এই ঘটনাটা কি। এর আগে আসলে আমরা এখন দেখি নাই, দেখলে বলতে পারবো। স্যার তো কমিটি করে দিয়েছে আমাদেরকে, এখন আমরা বসবো সবাই স্যারের নেতৃত্বে। নানা অভিযোগের প্রেক্ষিতে মে মাসে হাসপাতালে অভিযানও পরিচালনা করেছে দুদক। গোডাউনে গিয়ে আমরা অনেক স্টোরে পাইছি অ্যান্টিবায়োটিক অনেক তার এই যে স্টোরে আলমারিতে রাখা আছে, কিন্তু সে সবাইকে বলতেছে যে নাই, এবং তার রেজিস্টারেও লেখা আছে নাই। এরই মধ্যে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে আহ্বায়ক করে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসক। সাইফ আহমেদ, যমুনা নিউজ। মরণব্যাধি, জলাতঙ্ক সহ কয়েকটি রোগের গুরুত্বপূর্ণ টিকার সংকট কুষ্টিয়া জেনারেল হাসপাতালে। এতে চরম দুর্ভোগে পড়েছেন ভুক্তভোগীরা। বিনামূল্যের এই টিকা সেবা এখন ক্রয় করতে হচ্ছে রোগীদের। হাসপাতাল কর্তৃপক্ষের কথাই গড়িমসি। আগস্টের ১০ তারিখে টিকা শেষ হলেও এখনো কোনো মাথা ব্যথা নেই তাদের। এভাবেই ছোট বড়দের দেয়া হচ্ছে জলাতঙ্কের টিকা। এদের বেশিরভাগই কুকুর বেড়ালের আঁচড় বা কামড়ে আক্রান্ত। গেল ২ সপ্তাহের বেশি সময় ধরে জলাতঙ্কের টিকা সরবরাহ নেই কুষ্টিয়া জেনারেল হাসপাতালে। বাধ্য হয়ে নিজেদের টাকায় কিনতে হচ্ছে টিকা। ডাক্তার দেখালাম, এখানে বলে ভ্যাকসিন নেই, তাই যে 4 জন মিলিয়ে
কিনলাম। এখানে সরকারি ওষুধ তো ভ্যাকসিন সরবরাহ নাই, আমরা নিজেরাই কিনে নিলাম আর কি। এই জন্য আমরা 4 জন করে গ্রুপ করে বাইরে থেকে কিনে নিয়ে এসে ভ্যাকসিনটা নিলাম। ক্ষুব্ধ ভুক্তভোগী সহ সাধারণ মানুষ, তাদের অভিযোগ টিকা অথবা ওষুধ কোনোটাই মেলে না সহজে। কুকুরে কামড়ায়, বিড়ালে কামড়ায়, বিভিন্ন দেওয়া আছে যে আপনার সাপে কামড়াচ্ছে, এইসব ভ্যাকসিন সব বাইরের থেকেই কিনা হতো। এখান থেকে টিকিট কাটার পরে এখানে আসলে এরা এখান থেকে দেখা যায় দোকানের থেকে ভ্যাকসিন কিনে নিয়ে আসার পরে এখানে সিরিয়াল দিয়ে তারপরে ভ্যাকসিন নিতে হয়। কোন হসপিটালে ফ্রি ওষুধ দেয় আপনি দেখেন, ওই 2-3টে অ্যান্টাসিড দেয়, ও খেয়ে কি হয়। জলাতঙ্ক বিভাগের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক বলছেন এই সংকট গেল মাসের 17 তারিখ থেকে, তবে স্টোর কিপার বললেন ভিন্ন কথা। আগস্টের 17 তারিখে শেষ হয়েছে। 17 তারিখ শেষ হওয়ার পরে আমরা রুগীদের বাড়ি থেকে কিনাই, একটা র্যাবিক্স আইজি আর একটা র্যাবিক্স ভিসি, দুইটাই সংকট। 500 ভ্যাকসিন ওদের হিসাব নেন, কাদের কাছে? ওদের কাছে। ওরা নিছে, আমি দিয়েছি এটা। আর হলো অ্যান্টি স্নেক ভেনাম আমরা সংগ্রহ করেছি, অ্যান্টি স্নেক ভেনাম আমাদের আছে, ওটা পরিস্থিতি সামাল দেওয়া যাবে। অ্যান্টিভেনম সহ গুরুত্বপূর্ণ টিকা হাসপাতালে আছে কিনা তার সঠিক তথ্য জানেন না এই দুই কর্মকর্তা। এই মুহূর্তে আমাদের যে অ্যান্টিভেনম সেটা কয়েকদিন আগে আমাদের কাছে কিছু দিয়েছে, তো আমরা সেটা রুগীদের দিচ্ছিও, কিন্তু রুগীর চাহিদা যদি বেশি হয়ে যায় এটা আবার সংকটে পড়বো। আর র্যাবিসটা মাঝখানে আসছিল, আবার শেষ হয়ে গেছে, ইনশাল্লাহ আমরা চাহিদা দিয়েছি, আমরা আবার পেয়ে যাবো। র্যাবিস ভ্যাকসিনটা রবিবার আনতে যাবে, আমরা তো ঢাকা থেকে যোগাযোগ করে দেয়, আমরা রবিবারে টাইম পেয়েছি আনার জন্য, রবিবারে যাবে। আর হচ্ছে যে বললাম অ্যান্টিভেনম যে সাপেরটা, সেটা আমরা যেভাবে ম্যানেজ করে নিচ্ছি। নানা সংকটে জর্জরিত 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল, কবে ঘুচবে স্বাস্থ্যসেবার নামে এই দুর্ভোগ? কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভ্যাকসিন সংকট নিয়ে যেসব দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা রয়েছেন তাদের কারোর কথার সঙ্গেই কারোর কথার কোনো মিল খুঁজে পাওয়া যাচ্ছে না, অথচ ভোগান্তিতে সাধারণ মানুষ। কবে ঘুচবে এই ভোগান্তি, কোথায় যায় এই ভ্যাকসিনগুলো, তারাও কিন্তু নির্দিষ্ট করে বলতে পারছেন না আসলে সাধারণ মানুষ এই ভ্যাকসিন সেবা পাচ্ছেন কিনা। রুহুল আমিন বাবু, যমুনা নিউজ, কুষ্টিয়া। সংবাদ সারা দেশে আরেকটি বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। বন্যা হবে, বাড়িতে পানি উঠবে, কিন্তু উঁচু জায়গার খোঁজে আর হাপিত্তেশ করতে হবে না। নদী ভাঙনেও আর আশ্রয় হারানোর শঙ্কা নেই। বাস্তুচ্যুত মানুষের জীবনে এমনটা আশা নিয়ে এসেছে খুদিবাড়ি। স্বল্প খরচেই জলবায়ু সহনশীল আর বহনযোগ্য এই টিনের আবাসে অনেকটা দুশ্চিন্তা কেটেছে দুর্গম চরবাসীদের। এই খুদিবাড়ির নকশা নির্মাণের জন্যই দ্বিতীয়বারের মতো আগা খান পুরস্কার পেয়েছেন বাংলাদেশি স্থপতি মেরিনা তাবাসসুম। যমুনার বুক চিরে জেগে ওঠা দ্বীপচর জামালপুরের শিলদহ চরাঞ্চলের বেশ দূর থেকেই দেখা মেলে ঝা চকচকে টিনের তৈরি বেশ কিছু দোতলা ঘরের। এই বাড়িগুলোই পরিচিতি পেয়েছে খুদিবাড়ি নামে। এরকমই একটি বাড়িতে আপন মনে কাঁথা বুনছেন গৃহিণী ফিরোজা বেগম। বন্যা ও নদী ভাঙনের সাথে লড়াইয়ে ভিটেমাটি হারানোর পর মাথা গোজার একটি ঠাঁই পেয়েছেন এই খুদিবাড়িতে। দোতলা টিনের ঘরেই স্বামী সন্তান নিয়ে নতুন করে সংসার শুরু করেছেন তিনি। নদী ভাঙাতে আমরা থাকতে পারি না, অনেক কষ্টে জীবন কাটাইতেছি। আমার স্বামী অসুস্থ, তারপরে বাবার দেশে চলে আসছি দুটো গরু ছাগল পালার জন্য। বন্যার মধ্যে কষ্ট হয়, তার থেকে একটা ঘর পাওয়াতে আমার অনেক সুবিধা হয়েছে। চরজুড়ে এমন 23টি বাড়ি পেয়েছেন ফিরোজার মতো জীবন যুদ্ধে টিকে থাকা অনেকেই। বাড়িগুলো দেখতে যেমন সাদামাটা, তেমনি উপকরণও সহজলভ্য। মাত্র 50,000 টাকাতেই বাঁশ, কাঠ, টিন ও ইস্পাত দিয়ে তৈরি করা যায় ঘরগুলো। পানির উচ্চতা বাড়লেও দোতলায় আশ্রয় নিতে পারে বানভাসীরা। সবচেয়ে অবাক করা বিষয়, নদী ভাঙন কিংবা দীর্ঘস্থায়ী বন্যার ঝুঁকি হলে অনায়াসে সরিয়ে নেওয়া যায় আশ্রয়গুলো। আবহাওয়া ও জলবায়ু ঝুঁকিতে থাকা চরাঞ্চলের মানুষের জীবন নিরাপদ রাখতে ছোট ছোট বাড়িগুলোই রাখছে বিরাট অবদান। একদিন পানির জন্য কষ্ট করা হয়েছে, এখন ভালো হয়েছে ঘর দেখাতে, এখন উঁচা জায়গায় থাকা যায়। যখন বন্যা আইছে তখন মনে চিন্তা ভাবনা করছি যা কোথায় থাকবো, থাকার জায়গা নাই, এখন বাঁশ খোটা কিনা নাকবো, উঁচাত ঘরের উঁচাত তোলা নাকবো, টুং বানা নাকবো। এখন মনে করো ওই চিন্তাটা এখন নাই। কে বাঁশ কাটা নাগে আনা নাগে, কিন্তু আইনা হেরে সেটমেট করলে হেরে বেশি সময় লাগে না। খুদিবাড়ি গৃহ নকশা নির্মাণ ও বিতরণের জন্য প্রতিষ্ঠানের একটি অলাভজনক শাখা ফাউন্ডেশন ফর আর্কিটেকচার কমিউনিটি ইকুইটি
ফেস প্রতিষ্ঠা করেছেন স্থপতি মেরিনা তাবাসসুম। এই প্রকল্পের জন্য দ্বিতীয়বারের মতো আগা খান পুরস্কার পেয়েছেন তিনি। বন্যা মোকাবেলায় এই বাড়িগুলো চরাঞ্চলে বেশ সাড়া ফেলেছে। দূর দূরান্ত থেকে শুধু দেখতেই আসছে না, শিখে নিচ্ছেন বাড়ি তৈরির কৌশলও। নির্মাণ সামগ্রী ও তৈরির কৌশল সহজলভ্য হয়। আগামীতে বন্যাকালে চরের মানুষ নিরাপদ থাকতে পারে একথা বলাই যায়। সাগর ফরাজি, যমুনা নিউজ, জামালপুর। এই ছিল সংবাদ সারা দেশের এখনকার আয়োজনে। এতক্ষণ যারা সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ।